আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভালো করে পড়াশোনা করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও, তার সাথে সাথে ক্যাফেটা চলুক, ছোট করেই হোক। তারপর পড়াশোনার ডিগ্রিটা হাতে এসে গেলে তখন তোমার ক্যাফেও থাকবে, প্লাস তুমি নিজেও একটা অনেক কনফিডেন্ট হয়ে যাবে যে আমার কাছে আমার ডিগ্রিও রয়েছে পড়াশোনা। সেটা মাথায় রেখে চেষ্টা করো যাতে পড়াশোনাটা কমপ্লিট করা যায়। কে বলেছে মেয়েরা শুধু রান্নাঘরে বা সংসারে সীমাবদ্ধ? তারা পারে নিজেদের স্বপ্নকে ছুঁতে, নিজের হাতে জীবনের গল্প লিখতে। আজ এমনই চারজন দিদির সফলভাবে এগিয়ে চলার গল্প শুনবো। তাসমিয়া, 30 বার অডিশন দেওয়ার পরে এবার আসতে পারলে। তুমি কি সিজন 1 থেকে শুরু করেছিলে অডিশন দেওয়া? 2011 সালের 8ই মার্চ থেকে শুরু। এই কারণে দিনটা এত ভালো করে মনে আছে। 2010 সালে আমার ছোট মেয়ে জন্মায়। তখন আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। দিদি নাম্বার 1 দেখতাম আর ভাবতাম কি করে যাওয়া যায়, এবং প্রত্যেক দিন রান্না করছি, ফোন করছি, বাসন মাজছি, কানে ফোন। আমার স্পষ্ট মনে আছে মে মাসে প্রথম আমার কলটা তোলা হয়, আমাকে বলা হয় ঠিক আছে অডিশন যখন হবে ডেকে নেওয়া হবে। যাই হোক, আমাকে আর ডাকা হয়নি, মনটা খুব খারাপ হয়ে যায়, চেষ্টা ত্রুটি করিনি। তারপরে দেখি ক্লাবে অডিশন হচ্ছে, মানে কোথাও বাদ রাখিনি। একটা জিনিস ম্যাম এখানে দাঁড়িয়ে আমি দিদি বলতে চাই, আমি শিখেছি যে একটা মেয়ে চাইলে কি না করতে পারে। আর আমি দিদি নাম্বার 1 দেখে, দিদিদের কাহিনী দেখে সত্যি খুব ইন্সপায়ার ম্যাম। আর অবশ্যই আপনি দিদি। আজকে আমি নিজে স্বনির্ভর, একটি প্রাইভেট সেক্টরে দিয়ে আমি চাকরি করি। এখন অনেক কিছু ছোট ছোট স্বপ্ন, হয়তো খুব অতিরিক্ত স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু ছোট স্বপ্ন অনেক পূরণ করেছি। কিন্তু এই যে স্বপ্ন পূরণ, এই যে চাকরি করে, এর পেছনে একটা দীর্ঘ লড়াই। এবং জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর কাছে আমি সত্যি কৃতজ্ঞ, পরোক্ষভাবে হোক বা যেভাবেই হোক। কোথাও না কোথাও গিয়ে কিন্তু দিদি নাম্বার 1 আমার সাফল্যের পেছনে। আমি শিখেছি কি করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, কি করে নিজের পায়ে দাঁড়ানো যায়। তার জন্য কিছুর দরকার নেই, শুধু দরকার আত্মবিশ্বাস এবং মনে জোর। হ্যাঁ, আমাকে করতেই হবে, সেটা আমাকে দিদি নাম্বার 1 শিখিয়েছে। আজকে দিদি জেতা না জেতা বড় কথা নয়, যখন আমার কাছে ফোন এসেছে আমি তখনই দিদি নাম্বার 1 হয়ে গেছি। আজ তোমার স্বপ্ন পূরণ হয়েছে, তুমি আজ দিদি নাম্বার 1-এ মঞ্চে এসেছো। আমার পায়ের তলা থেকে আজকে মাটি সরে গেছে, আমি এখানে দাঁড়িয়ে। আজকে আমি এটা বিশেষ করে বলতে চাই, যারা আমার মতো দীর্ঘদিন ধরে বাড়িতে বসে ভাবছেন কি করে যাওয়া যায়, বা যারা ভাবছেন না না যাওয়া যায় না, সব মিথ্যে কথা, ভুয়ো, আমি তাদেরকে বলতে চাই ভয় পাবেন না, এগিয়ে যান আর নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং নিজেকে সেই যোগ্য করুন যাতে এই মঞ্চটাতে দাঁড়াতে পারেন। কারণ সত্যি কথা, এই মঞ্চে দাঁড়াতে কিন্তু কোনো টাকা, কোনো সোর্স লাগে না। ভালো থেকো তাসমিয়া। অবশ্যই দিদি, আপনার খুব খুব ফ্যান। আজকে সামনে থেকে দেখে সত্যি মানে আমি ভাবতে পারছি না যে আমার সামনে 15 বছর ধরে 30 বার অডিশন দিয়ে তাসমিয়া আজ আমার এই মঞ্চে। আপনারা আসবেন, অডিশন দেবেন, নিশ্চয়ই সিলেক্টেড হবেন, কোনো না কোনো সময় নিশ্চয়ই আপনাদেরকে ডাকা হবে। দিদি নাম্বার 1-এর টাকা পয়সা দিয়ে কখনো সুযোগ পাওয়া যায়। দেবশ্রী, তুমি বলছিলে যে মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে এসছো, এখন তুমি রেলওয়ে সার্ভিস করো। তখন আমি কলেজে পড়ি দিদি, তখন আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আর তখন ডাক্তার বলে দিয়েছিল আমার কোনো বাঁচার আশা নেই। একদম লাস্ট স্টেজে গিয়ে সেই আমার অপারেশনটা হয়েছিল। এই অপারেশনের জন্য আমার একটা বুকের পাঁজর কাটা গেছে, আমার বুকে পিঠে 110টা সেলাইও পড়েছে। তখন থেকেই চিন্তা করে গেছি আমার নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে, আমি কারোর উপরে ভরসা করে থাকবো না। 2 বছর পরে এক মোবাইল কোম্পানিতে যখন আমি কাজ করতাম, তখন আমার হাজবেন্ডের সঙ্গে আমার পরিচয় হয়। ওর সাথে পরিচয় হওয়ার পরে দিদি, ওর বাড়িতে সবাইকে জানায় আমার কথা, আমার বাড়ির লোক আমার অসুখের কথা সবকিছুই ওকে জানায়। ও বলেছিল যে আমার এগুলো কোনো ব্যাপার না, আমার ওকে পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করব। তার সাথে ওর বাড়ির প্রত্যেকটা লোক ওর সঙ্গে ছিল আর আমার পাশেও ছিল। মানে দিদি, বিয়ের আগের থেকেই যেন আমি ওই বাড়ির মেয়ে হয়ে গেছিলাম। কত বছর হলো বিয়ে হয়েছে? বিয়ে 15 বছর হয়েছে। অনেক দিন হয়ে গেছে। বিয়ের 5 দিনের মাথায় আমার হাজবেন্ড আমাকে আরআরসির ফর্ম ফিল আপ করিয়েছিল রেলওয়েতে। তারপর সেই আরআরসি পরীক্ষা দিদি, পরীক্ষায়
ভালো রেজাল্ট করে পাশও করি, আজকে আমি রেলওয়ে জব করছি। খুব ভালো। আর এখন তুমি শারীরিকভাবেও তারপর থেকে তুমি ঠিকই ছিলে বরাবর? হ্যাঁ দিদি, আজ আমি দুটো বাচ্চার মা, আমার এক ছেলে এক মেয়ে। খুব ভালো, ভেরি গুড। আর চাকরির সাথে সাথে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একটা রেস্টুরেন্টও খুলেছি। আচ্ছা, আমাদের ডুয়ার্সেরই একটা জায়গা আছে রাজাবাদ খাওয়া, আর আমার হাজবেন্ডও জব করে, আমিও জব করি। এটা আমাদের ভীষণ স্বপ্নের একটা মানে রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে আরণ্যক নাম দিয়েছি দিদি। বাহ, ভালো থেকো দেবশ্রী। 3টে ব্যবসা করো, হ্যাঁ, কোনটা সবার আগে শুরু হয়েছে? প্রথম শুরু করেছিলাম শাড়ির ব্যবসা। শাড়ির ব্যবসা করতে করতে মানে পুজোর সময় গিফট হিসাবে ছোট ছোট ব্যাগ দিতাম কাস্টমারদেরকে। কাস্টমাররা এসে বলছে, আচ্ছা এই ব্যাগগুলো যখন তুমি আমাকে দাও তখন তো গিফট হিসাবে দিচ্ছ, কিন্তু আমি এগুলো পারচেস করতে চাই। এবং আমি তারপর ভাবলাম ঠিক আছে, তাহলে এগুলো তো করা যায়। তারপর আপনার ইক্কতের যে কাপড় আমরা পরি, সেই কাপড়ের ব্যাগ, তার উপরে ডিজাইন, মানে নরমালি তো চেন থাকে, তার উপরে একটু লক দিয়ে একটু অন্য করে, হ্যাঁ, রাফেল ব্যাগ বলুন, টোট ব্যাগ বলুন, আবার একটু বয়স্ক যারা আমাদের আর একটু বড় লাগবে সেই জিনিসগুলো কাস্টমাইজ করি। আর একটা জিনিস হচ্ছে, আমি একটা গ্রুপের সঙ্গে যুক্ত, বারাসাতে সবলা গ্রুপ। বৈশাখী ঘোষাল সেখানকার অর্গানাইজার বলুন, আমাদের দিদি বলুন, আমি ওনাকে মামুনি বলি, কিন্তু আজকে ওনার জন্য কিন্তু আমি অনেকখানি, মানে ওনার জন্য এখানে আসা, মানে উনি যখনই চেয়েছেন আমাকে বলেছেন, অস্মিতা শুধু করে যা, মানে লেগে থাক, কিছু না কিছু হবে। একদিন রান্না করে নিয়ে গেছি, খেয়ে বলছে ভালো হয়েছে, এটারই এক্সিবিশনের স্টল দে। তার মানে রান্নাটাও তুমি খুব ভালো হ্যাঁ। জানো। খুব ভালো থেকো অস্মিতা। একদম দিদি, আপনি আশীর্বাদ করুন যেন আমি আরো অনিস ক্রিয়েশনকে বড় করতে পারি। একদম। অন্বেষা, পড়াশোনা করছো, তার সাথে ক্যাফে চালাচ্ছো। হ্যাঁ, ক্যাফেটা কিভাবে শুরু হলো? এমনি আমার ছোট থেকে ব্যবসা বাণিজ্যের প্রতি খুব ন্যাক দিদি। আমি মানে আমার বাবার একটা ফাস্ট ফুডের দোকান আছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফোন রিচার্জ সমস্ত কিছু হয়। তো সেখানে গিয়ে আমি শুধু দেখতাম যে বাবা কিভাবে ব্যবসা করে। এমনকি বাবাকে বলতাম যে যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখন থেকে বলতাম, বাবা আমাকে একটু শেখাও তো। যাই হোক, এইভাবে 2-2.5 বছর চলে যায়। তারপরে এইচএসটা পাস করে তখন থেকে আমি বাবার দোকানে বসি, কম বেশি তখন টুকটাক। থেকে তুমি ব্যবসাটা মোটামুটি হ্যাঁ শিখছিলে? দিদি, হঠাৎ করে 2024-এর 3 জুলাই আমার বাবা বলছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সেম আবার হার্ট অ্যাটাক করে বনগাঁতে আবার ভর্তি করে, বললে আবার এসএসকেএমে হচ্ছে রেফার করে। এই একদিনের মধ্যে যে কীভাবে ওলট পালট হয়ে গেল সব কিছু, সত্যি আমার মানে সেই দিনের কথা এখনো মনে পড়লে আমার। তো এবার যাই হোক দিদি, আমি হাতে তো একটা টাকা পয়সা নেই। এবার তখন ওরকম একটা সিচুয়েশন, কি করবো আমি ভাবছি, আমি যে ব্যবসাটা ভাবছি শুরু করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। যাই হোক, আমার নিজের গয়না বন্ধক রেখে আমি টাকা নিয়ে সেখান থেকে আমি ব্যবসাটা শুরু করি। ভালো করে পড়াশোনা করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও, তার সাথে সাথে ক্যাফেটা চলুক, ছোট করেই হোক। তারপর পড়াশোনার ডিগ্রিটা হাতে এসে গেলে তখন তো তোমার ক্যাফেও থাকবে, প্লাস তুমি নিজেও একটা অনেক কনফিডেন্ট হয়ে যাবে যে আমার কাছে আমার ডিগ্রিও রয়েছে পড়াশোনা। একদমই তাই। কিন্তু এখন তুমি ওটাকে অফ করে দিয়ে ক্যাফেটাকে সময় দিচ্ছ, হয়তো 2 পয়সা রোজগার হচ্ছে, সংসারে সাহায্য হচ্ছে। একটু যদি এখন কষ্ট করে নাও তাহলে তোমার পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাবে। সেটা মাথায় রেখে চেষ্টা করো যাতে পড়াশোনাটা কমপ্লিট করা যায়। হ্যাঁ দিদি, ঠিক আছে? একদম। ভালো থেকো অন্বেষা। ঠিক আছে দিদি, তুমিও ভালো থেকো।